I want to give thanks to my respected teachers, Dr. Mizanur Rahman sir, for giving me this opportunity. Today's topic of presentation is an approach to a patient with cervical lymphadenopathy. I am Dr. Khalid Hassan Milu, intern doctor, Department of Pediatric Surgery, M. Abdul Rahim, Medical College Hospital, Dinaspur. I want to seek permission from my respected teacher to proceed. Introduction. Enlarged lymph node is one of the common presentation in head neck patients. Though they are easily recognizable, considerable clinical skill and expertise is required to categorize this swelling and manage them appropriately. Recent advances in imaging have considerably improved the diagnostic and therapeutic facility for these patients. First of all, we are go through three common definitions in this particular topics. What is cervical lymphadenopathy? Itis means inflammation. So, enlarged, inflamed, and tender lymph node of the neck is called cervical lymphadenopathy. And what is cervical lymphadenopathy? Enlarged lymph node of the neck is called cervical lymphadenopathy. However, these two terms are often used interchangeably. Most common cause of cervical lymphadenopathy is infection or inflammation. That's why cervical lymphadenopathy and cervical lymphadenopathy motamoti same. Generalized lymphadenopathy is the enlargement of more than two non-contagious lymph node regions, that is cervical and axillary. অর্থাৎ more than two non-contagious lymph node enlargement হইলে সেটাকে আমরা generalized lymphadenopathy বলবো। যদি আমাদের একসাথে ডানে সার্ভাইকাল এবং বাম পাশে সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট হয়, এটা কন্টাজিয়াস, এটা একটা গ্রুপ হিসেবে কাউন্ট হবে। যদি দুইটা ডিফারেন্ট সাইটে হয় তাহলে এটা হচ্ছে নন কন্টাজিয়াস এবং ওইটাই জেনারেলাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি। So first of all, I want to go through the causes of cervical lymphadenopathy. There are two basic cause, benign cause and malignant cause. In benign cause, there is some infectious disease like local infection, যেমন বাচ্চাদের কমন কোল্ড হতে পারে, ওরাল ইনফেকশন হতে পারে, স্যালিভারি গ্ল্যান্ড ইনফেকশন, টনসিলাইটিস, টিউবারকুলোসিস নেক, ডেন্টাল ইনফেকশন হতে পারে, অর্থাৎ এনি ভাইরাল এবং ব্যাকটেরিয়াল, ইভেন প্যারাসাইট, প্রোটোজয়, এগুলোতেও ইনফেকশন হতে পারে, ফাঙ্গাই। তো যে কোনো ইনফেকশিয়াস কজে আমাদের সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। এছাড়া ইমিউনোলজিক্যাল কিছু কজ আছে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস। যে কোনো অটো ইমিউন ডিজিজে যে অটো অ্যান্টিবডি তৈরি হয়, এগুলো তো একটা অটো ইমিউন সেল থেকে তৈরি হয়। এই অটো ইমিউন সেলগুলো রেসপেক্টিভ লিম্ফ নোডগুলোতে ডিপোজিশন হয়। যখনই ডিপোজিশন হয় তখন ওখানে হাইপারপ্লাসিয়া হয় এবং লিম্ফ নোডগুলো বড় হয়ে যায়। এছাড়া কিছু এন্ডোক্রাইন কজ আছে, হাইপারথাইরয়েডিজম, যেমন আমরা যদি সিএ থাইরয়েড চিন্তা করি, তো সিএ থাইরয়েড হাইপারথাইরয়েড স্টেটেও হতে পারে, হাইপোথাইরয়েড স্টেটেও হতে পারে। তো এই ক্ষেত্রেও সার্ভাইকাল লিম্ফ নোড ইনলার্জমেন্ট হতে পারে। ইভেন হাশিমোটোস থাইরয়েডাইটিস, হুইচ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ হাইপোথাইরয়েডিজম, ওখানেও আমাদের সার্ভাইকাল লিম্ফ নোড ইনলার্জমেন্ট হতে পারে। এছাড়া কিছু লিপিড স্টোরেজ ডিজিজ আছে, যেমন গসার ডিজিজ, নেইম্যান পেক ডিজিজ। এছাড়া কিছু ডার্ক হাইপার সেন্সিটিভিটি আছে। মোস্ট কমন ডার্ক হচ্ছে ফিনাইটাইন, যেটা আমরা অ্যান্টিসেইজার ডার্ক। এছাড়া আমরা বাচ্চাদের পেডিয়াট্রিক সার্জারিতে খুব কমনলি ইউজ করি পেনিসিলিন গ্রুপের ফ্লুক্লোক্সাসিন, এছাড়া সেফালোস্পোরিন গ্রুপের সেপ্টাজিডিম, তারপরে সেপ্টাএক্সন, এগুলো কিন্তু আমাদের কি করতে পারে, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি করতে পারে। ম্যালিগন্যান্ট কজের ভিতরে যদি আসি, ম্যালিগন্যান্ট কজের ভিতরে সবচেয়ে কমন কজ হচ্ছে লিম্ফোমা। এছাড়া হেয়ারি সেল লিউকেমিয়া হতে পারে এবং মেটাস্ট্যাটিক কিছু কজ আছে, যেমন সিএ থাইরয়েড, সিএ ল্যারিংস, এই সকল ক্ষেত্রে আমাদের হতে পারে। তো এই ক্ষেত্রে একটু যদি আমরা সামারাইজেশন করি, সবচাইতে কমন কজ অফ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি ইজ ইনফেকশন অর ইনফ্লামেশন, লোকাল ইনফেকশন। এরপরে আমাদের টিউবারকুলোসিস নেক, আমাদের নেকে টিবি হলেও আমাদের সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। এবং থার্ড কমন কজ হচ্ছে ম্যালিগন্যান্সি এবং মোস্টলি মেটাস্ট্যাটিক ম্যালিগন্যান্সি। ক্লাসিফিকেশন অফ নোড সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এটা জানার আগে আমরা হচ্ছে বেশ কিছু লোকাল ইনফেকশন ছাড়াও যারা পেটস পোষে, বিশেষ করে ক্যাট স্ক্র্যাচ ডিজিজ হলো আমাদের সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হতে পারে। এটাও বাংলাদেশে খুব কমন একটা কজ। এবার যদি আমরা একটু ক্লাসিফিকেশন অফ নোডস চিন্তা করি, আমাদের সার্ভাইকাল রিজিয়নগুলোতে মোর দেন 300 লিম্ফ নোড আছে এবং এই লিম্ফ নোডগুলো দুইটা গ্রুপে ভাগ হয়ে আছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল গ্রুপ, একটা ডিপ গ্রুপ। যেটা সুপারফিশিয়াল টু সুপারফিশিয়াল ফাসা থাকে সেটাকে আমরা বলি সুপারফিশিয়াল সার্ভাইকাল লিম্ফ নোড, আর যেটা ডিপ টু ডিপ ফাসা থাকে ওটাকে আমরা বলি ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড। এখানে আমরা সুপারফিশিয়াল গ্রুপ অফ নোডস দেখছি, যেমন আমাদের কানের সামনে প্রি অরিকুলার, কানের পিছনে পোস্ট অরিকুলার, পিছনে অক্সিপিটাল, প্যারোটিড রিজিয়নে আছে প্রি প্যারোটিড এবং ফেসে কিছু সুপারফিশিয়াল লিম্ফ নোড আছে। এরপরে আমরা যদি দেখি যে আমাদের
যে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, আমাদের এই নেক রিজিয়নে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড 7টা লেভেলে থাকে। যেমন সাবমেন্টাল এবং সাবমেন্ডিবুলার, এগুলো হচ্ছে লেভেল 1। তারপর আমাদের অ্যান্টিরিয়র সার্ভাইকাল চেনে আবার 3টা গ্রুপ আছে, আপার জুগুলার, মিড জুগুলার, লোয়ার জুগুলার 2, 3, 4। হ্যাঁ, তারপরে আমাদের যে পোস্টেরিয়র সার্ভাইকাল চেইন আছে এটা হচ্ছে লেভেল 5, এবং আমাদের প্রিট্রাকিয়াল, প্যারাট্রাকিয়াল এবং প্রিল্যারিঞ্জিয়াল এগুলো হচ্ছে গ্রুপ 6, এবং আমাদের আপার মিডিয়াস্টেনাম এটা হচ্ছে গ্রুপ 7। এই প্রত্যেকটা এই 7টা নেক লেভেলে আমাদের ডিফারেন্ট টাইপস অফ লিম্ফ নোড থাকে, এবং এই লিম্ফ নোডগুলোর ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট আছে। স্পেসিফিক লিম্ফ নোড ডিনোটস এ স্পেসিফিক ড্রেনেজ। তাহলে যেই লিম্ফ নোড হচ্ছে আমাদের ইনভলভ হবে, ওই ড্রেনেজ সাইট চিন্তা করলেই আমাদের স্পেসিফিক ডায়াগনস্টিক ভ্যালুজে আমরা পৌঁছাইতে পারবো। নাও প্রসিড টু মাই নেক্সট স্লাইড। সো primarily used to describe the metastatic deposit from squamous cell carcinoma of the head and neck, এবং এই নেকে মূলত মেটাস্ট্যাটিক হেড নেক কার্সিনোমাতেই আমাদের সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি হয়। তো এখন যদি আমরা দেখি যে হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স অফ হিস্টরি টেকিং, একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে, যেহেতু মোস্ট কমন কজ হচ্ছে লোকাল ইনফেকশন, তাহলে আমরা কিছু সিমটমস দেখবো যে পেশেন্টের সোর থ্রোট আছে কিনা, কাফ আছে কিনা, ফিভার, নাইট সুইট, যেগুলোকে আমরা কনস্টিটিউশনাল সিমটমস বলি, ফ্যাটিক আছে কিনা, ওয়েট লস আছে কিনা, or pain in the node should be solved. The patient age, sex, occupation, exposure to the pets যেমন ক্যাটসে আমরা বললাম ক্যাটিস ক্রাশ ডিজিজ, এটার হিস্ট্রি নিতে হবে। সেক্সুয়াল বিহেভিয়ার নিতে হবে, যেমন আমাদের হার্পিস সিমপ্লেক্স, হার্পিস সিমপ্লেক্স টাইপ 1, এটা তো ওরাল, এটার মাধ্যমে আমাদের হতে পারে। ইনফেকশিয়াস মোনোনিউক্লিয়াসিস এগুলো হতে পারে। হ্যাঁ, তো আমাদের তারপর হেপাটাইটিস বি এর কারণে আমাদের সার্ভাইকাল লিম্ফ্যাডেনাইটিস হতে পারে। তো সেক্সুয়াল বিহেভিয়ার ইজ ইম্পর্টেন্ট। A history of tobacco use and use of drugs such as phenytoin and other important history point should be asked. আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আফটার দ্য এজ অফ 50 the incident of malignant disorder increases and that of benign disorder decrease, মানে বয়স যত বাড়বে ম্যালিগনেন্সি তত কমন হয়ে যাবে, কিন্তু আর্লি এজে ইনফেকশন ইজ দ্য নাম্বার 1 কজ অফ সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। সো if we go through the history, after history there is clinical examination, and after general physical examination we have to go through local examination, and in case of local examination of lymph node we should first go through the size. Less than 5 centimeter is not significant in case of cervical lymph node. Lean thin person আমরা cervical lymph node enlargement পেতেই পারি, কিন্তু এটা যদি less than 0.5 centimeter হয় this is not significant. এখানে আমি একটু অ্যাডিশন করে বলে রাখতে চাই যে আমাদের axillary regione যদি more than 1 centimeter না হয় এটা significant না, এবং inguinal regione more than 2 centimeter না হলে not significant, this is normal. So size less than 0.5 centimeter is not significant, and nodes greater than 3 centimeter is associated with malignancy in adult patient, and nodes greater than 2 centimeter in case of children in the absence of ENT infection and absence of abnormal chest radiograph point to underlying granulomatous disorder. This is very important. And after size we palpate and sort out is there any pain, or the lymph node is either tender or non-tender. Any inflammatory process of suppuration, there is tender lymphadenopathy. Tender lymphadenopathy indicates a good sign, that means infection. Non-tender lymphadenopathy means other than infection. After tenderness, consistency. যদি lymph node consistency stony hard হয়, it suggests malignancy, most commonly metastatic malignancy. যদি lymph node very firm হয় এবং rubbery হয়, it indicates lymphoma. সফট টেন্ডার নোটস এটা ইনফ্লামেটরি কন্ডিশন ইন্ডিকেটস করে, এবং সফট টেন্ডার ফ্লাকচুয়েটেড হওয়ার কারণ যে ওখানে ইনফেকশন হয়ে সাপুরেশন হয়ে পাস তৈরি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা বাচ্চাদের যেটা খুব কমনলি পাওয়া যায় যে শর্টি বা বাকশট অ্যাপিয়ারেন্স অফ লিম্ফ নোড। বাকশট বলতে আমাদের ওই যে সাইকেলের যে বেয়ারিং, ওর ভিতরে যে বলগুলো থাকে, বা পিস্তুলের যে ছোট ছোট গান শট, ওই রকম বলগুলোর মতো এটা খুব কমনলি পাওয়া যায়। এটা আমরা পালপেট করে যদি ওই রকম স্মল বলের মতো বাকশট অ্যাপিয়ারেন্স পাই, এটা ইন্ডিকেট ইনফেকশন অফ চিলড্রেন উইথ ভাইরাল ইলনেস। এরপরে আমরা কনসিস্টেন্সির পরে আমরা দেখবো যে ম্যাটিং। ম্যাটিং মানে এই গ্রুপ অফ নোডস দ্যাট ফিল কানেক্টেড অ্যান্ড সিম টু বি মুভড, মানে একসাথে অনেকগুলো লিম্ফ নোড জট পাকিয়ে যাওয়া বাংলাতে। তো এটা মেইনলি পাওয়া যায় আমাদের হচ্ছে মেবি টিউবারকুলোসিস অর সার্কোইডোসিস অর মেটাস্ট্যাটিক কার্সিনোমা অর লিম্ফোমা, এটা ইন্ডিকেট করে। তো মোস্ট কমনলি টিউবারকুলোসিস। এরপরে আমরা লিম্ফ নোডের মোবিলিটি দেখব। আমরা এই আইদার স্ট্রাকচার মোবাইল টু দ্য সুপারফিশিয়াল স্ট্রাকচার অর ডিপ স্ট্রাকচার। যদি এটা মোবাইল হয় তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা বিনাইন হবে। যদি ফিক্স টু দ্য ওভারলাইং এন্ড আন্ডারলাইং স্ট্রাকচার হয় এটা ম্যালিগন্যান্সি হতে পারে। আর আমরা দেখবো যে কোনো ডিসচার্জিং সাইনাস আছে কিনা, যেমন টিউবারকুলার সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপাইটিস
which is one of the extrapulmonary TB, এখানে আমাদের discharging sinus থাকে। তো এরপরে আমরা যদি ক্লিনিক্যাল এক্সামিনেশনে যদি আমরা পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড পাই যেটা নন সাপোরেটিভ উইথ অ্যাবসেন্স অফ ইনফ্লামেটরি সাইন্স, দেয়ার ইজ নো ক্যালোর টলোর রিবোর টিউমার অর ফাংশনাল এসার, দেন এটা হচ্ছে টিউবারকুলোসিসের দিকে যায়, কারণ আমাদের টিবিতে ড্রেইন হয় পোস্টেরিয়র সার্ভাইকাল চেইনে। এরপরে আমরা পেশেন্টের এটার সাথে আমরা কি করব, এক্সামিনেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড ফর পালপেবল লেশন, কারণ আমাদের যে মেটাস্ট্যাটিক লিম্ফ্যাডেনোপ্যাথি এটার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ সিএ থাইরয়েড। এছাড়া আমরা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড যদি ইনভালভমেন্ট হয় আমরা ভার্কোস নোড চিন্তা করব, এবং সেক্ষেত্রে আমরা পেশেন্টের অবশ্যই অ্যাবডোমেন এক্সামিনেশন করব, ইজ দেয়ার এনি পালপেবল মাস অন আপার ইপিএসটিএম অর নট। দেন ক্লিনিক্যাল এক্সামিনেশন, সাইন্স ইউজুয়ালি ইন্ডিকেটিং এ সিস্টেমিক ডিজিজ, লিম্ফোমা হতে পারে, স্টোরেজ ডিসঅর্ডার হতে পারে, তারপরে যেমন প্রেজেন্স অফ স্প্লিনোমেগালি, স্প্লিনোমেগালি is a lymph organ, so it goes in favor of lymphoma, and presence of enlarged or ulcerated tonsils. Through ENT examination to rule out head and neck infection or malignancy. Now, after history and examination, we go through some investigation to aid diagnosis. Routine investigation এ আমরা complete blood count করতে পারি, ওখানে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেতে পারি। এরপরে আমরা পিবিএফ করতে পারি, যদি কোনো আমরা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি লিউকেমিয়া লিম্ফোমা সাসপেক্ট করি সেক্ষেত্রে আমরা পিবিএফ করতে দিতে পারি। এরপরে আমরা পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন করতে পারি, যেমন নেক আল্ট্রাসোনোগ্রাম, এছাড়া আমরা কন্ট্রাস্ট ইনহ্যান্স সিটি স্ক্যান অফ নেক করতে পারি, আর আমরা টিস্যু ডায়াগনোসিস করতে পারি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি দ্যাট ইজ এফএনএসি, এন্ড লিম্ফ নোড বায়োপসি। When to obtain a tissue biopsy? It's a clinical decision made by the treating surgeon. Clinically malignant lymph node, suspected tuberculosis, a persistent lymphadenopathy in the absence of ear-nose throat infection or abnormal chest radiograph and not responding to conservative treatment. So সেক্ষেত্রে আমরা biopsy করার চিন্তা করতে পারি। And presence of gross splenomegaly, which is also an indication for biopsy. একটু যদি আমরা এফএনএসি এবং বায়োপসির ভিতরে একটু ডিফারেন্স করি, এফএনএসি এটা একটা অপারেটিভ প্রসিডিউর, এখানে কোনো অ্যানেস্থেসিয়ার দরকার হয় না, এটাও হাইলি সেনসিটিভিটি এবং স্পেসিফিটি আছে, লো কস্ট এবং সেম নোডে বারবার রিপিট করা যায়। তবে এটা যেটা খুবই গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে হিস্টোলজিক্যাল ইভালুয়েশন ইজ লিমিটেড, যেহেতু আমাদের অল্প একটু টিস্যু ফ্লুইড আসছে তো এখান থেকে আমরা ম্যালিগন্যান্ট সেল নাও পেতে পারি। এবং লিম্ফোমার যে সাবটাইপ, যেমন নন হটস্কিন লিম্ফোমা এবং হটস্কিন লিম্ফোমার যে সাবটাইপ, এই সাবটাইপটা এফএনএসি করে পাওয়া যায় না। আর আমাদের যে নোড বায়োপসি, দিস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড, এখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টিস্যু চলে আসে এবং এটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, এবং এটাতে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করা যায়, এবং হটস্কিন লিম্ফোমার যে সাবটাইপ, 5টা সাবটাইপ আছে, এই সাবটাইপগুলো এই টিস্যু বায়োপসি করে করা যায় এবং এখানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টিস্যু আসে। তো এখন আমরা একদম আমাদের প্রেজেন্টেশনের শেষের দিকে, এখন কিছু আমরা কমন ক্লিনিক্যাল সিনারিও দেখি। একটা 10 years old child presenting with unilateral tonsillar enlargement and lymphadenopathy. What is our diagnosis? It is a case of lymphoma or leukemia, যেহেতু lymphadenopathy আছে, আবার হচ্ছে unilateral enlargement। তারপরে আমরা যদি একটু হটস্কিন লিম্ফোমা থেকে চিন্তা করি, এটা সাধারণত ইয়ং মেলদের হয়, প্রেজেন্টিং উইথ নাইট সোয়েটস, পেশেন্টের ফিভার থাকে, ইচিং থাকে, এছাড়া বাইল্যাটারাল নেক নোড ইনভলভমেন্ট হয় এবং ইউনিল্যাটারাল টনসিলার ইনলার্জমেন্ট থাকতে পারে। এছাড়া যদি আমরা ইনফেকশিয়াস মনোনিউক্লিয়াসিস চিন্তা করি, এটা মোস্ট কমনলি ইয়ং ফিমেলে হয়, পেশেন্টের কনস্টিটিউশনাল সিমটম থাকে, ফিভার, থ্রোট পেইন, এগুলো থাকে। আমাদের টনসিলার মেমব্রেন আমরা এক্সামিনেশন করব, এখানে একটা হোয়াইট প্যাচ দেখতে পাই, এবং অল অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ হোয়াইট প্যাচ ইন অল অফ দ্য ইম্পর্টেন্ট ডিডি অফ হোয়াইট প্যাচ ইন টনসিলার মেমব্রেন। এছাড়া আমরা এটার জন্য ইনফেকশাস মনোনিউক্লিয়াস ডায়াগনোসিসের জন্য আমরা একটা টেস্ট করি, ওটাকে আমরা বলি মোনোস্পট টেস্ট। মোনোস্পট টেস্টে ইনফেকশাস মনোনিউক্লিয়াসের বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডিটা ডিটেক্ট করা হয়। সো মোনোস্পট টেস্ট পজিটিভ আসে ফর ইপস্টিন বার ভাইরাস। So thank you everybody for your patience hearing. If any question, feel free to ask me.